আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমরা অলরেডি নারী শিশু, তারপর হচ্ছে আমরা মাদক, এবং হচ্ছে আমরা বাল্য বিবাহ নিরোধ আইন, এই তিনটা আইন অলরেডি আমরা পড়ে ফেলেছি। লাস্ট ক্লাসে আমরা বাল্য বিবাহ নিরোধ আইনের টা পড়ছি, এবং ওই আইনে তিনটা ধারাই মূলত রিটেনের জন্য গুরুত্বপূর্ণ। বাকি যেগুলো বলছে ওগুলো এমসিকিউর জন্য। তিনটা ধারার মধ্যে 12 ধারাটা গুরুত্বপূর্ণ, যেখানে বলতেছে বাল্য বিবাহ নিরোধ আইনে বয়স প্রমাণের আইনগত দলিলগুলো কি কি। এটা হচ্ছে 12 ধারা। সেটা হচ্ছে আপনার এই জন্ম নিবন্ধন সনদ, এনআইডি, তারপরে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, তারপরে প্রাইমারি স্কুল সার্টিফিকেট, এবার আছে জুনিয়র স্কুল সার্টিফিকেট, তাই না, জেএসসি যেটা। আর একটা বলতেছে হচ্ছে আপনার এই যে পাসপোর্ট। এইগুলো হচ্ছে আইনগত বয়স প্রমাণের দলিল হিসেবে গণ্য হবে। এই আইনের 18 ধারা একটা গুরুত্বপূর্ণ কথা বলছে। বলছে যে আছে 2 বছরের মধ্যে যদি অভিযোগ না আসে কোর্টে আদালতে, সেক্ষেত্রে এই অপরাধ আর আমলে নেওয়া যাবে না। এই আইনের 19 ধারাটা মোস্ট ইম্পর্টেন্ট, অর্থাৎ বাল্য বিবাহ তো অপরাধ, তাই না বন্ধুরা? বাল্য বিবাহ অপরাধ, কিন্তু বাল্য বিবাহ অপরাধ হলেও ক্ষেত্র বিশেষে এটা অপরাধ না। কখন? বলতেছে যে অভিভাবকের সম্মতিক্রমে, আদালতের নির্দেশে, এবং ওই ওইটার কি বলে ওটা, মানে অপ্রাপ্ত বয়স্ক পাত্র পাত্রীর সর্বোত্তম স্বার্থে যদি বাল্য বিবাহ হয়, সেটা অপরাধ হিসেবে গণ্য হয় না। তো এই রিটেনের জন্য এই তিনটা ধারা গুরুত্বপূর্ণ, যে বাল্য বিবাহ কখনো অপরাধ না। এছাড়াও আরো দু একটা ধারা আছে, যেমন 10 ধারায় আপনাকে বলছে বাল্য বিবাহ যদি যদি কট খেয়ে যান, তাহলে কট খেয়ে গেলেও বাঁচার উপায় আছে। যদি বাল্য বিবাহ আপনি করবেন না, মুচলেকা দেবেন, তাহলে কট খেলেও সমস্যা নাই, আপনার শাস্তি হবে না। আর আশেপাশে বাল্য বিবাহ হলেই আপনি মানে বন্ধ করার চেষ্টা করবেন, তাতেও আপনার শাস্তির হাত থেকে বাঁচে যাবেন। আর এই আইনের বেসিক্যালি যে ইয়া ধারা, এটা বন্ধ করো, বন্ধ করো। এই এই আইনের আছে আপনার এই যে 10 ধারাটা একটু গুরুত্বপূর্ণ আছে। 11 ধারা আছে ওই যে কাজীর লাইসেন্স বাতিল করে দেয়, হ্যাঁ, বাতিল বাতিল করে দেয়। আর 9 ধারায় আছে আপনার বিয়ের সাথে যারা সংশ্লিষ্ট থাকে তাদেরও শাস্তি আছে। আর 8 ধারা আছে অভিভাবকের শাস্তি, অভিভাবকের শাস্তি আছে 8 ধারা। যাও, এগুলো আসবে না, এগুলো এমসিকিউর জন্য পড়াইছিলাম। ওই তিনটা ধারা একটু গুরুত্ব দেবেন বন্ধুরা। আজকে হচ্ছে আমরা, এই মালিহা, কথা বললে শোনো না কেন? এটা গেট বন্ধ করতে পারলাম না। আজকে আমরা পড়বো হচ্ছে অস্ত্র আইন। অস্ত্র আইনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই আইন থেকে গত কয়েক বছর ধরে প্রশ্ন আসতেছে না, বাট অস্ত্র আইনেও 4টা ধারা গুরুত্বপূর্ণ। কয়টা? 4টা। এর বাইরে রিটেনের কোনো প্রশ্ন হবে না। এখন অনেকে বলতে পারেন যে যে ভাই, আপনি এই 2-3টা ধারা পড়াচ্ছেন, সবার জন্য রিক্সের কিছু নাই। প্রশ্ন যদি অস্ত্র আইন থেকে আসে, এর বাইরে আর কোনো প্রশ্ন আসবে না। কিন্তু যেহেতু আমাদের এমসিকিউ পাশ করতে হবে, এমসিকিউর জন্য আমরা সব ধারাগুলোই দেখবো। অস্ত্র আইনের, এটা হচ্ছে 1878 সালের একটা আইন বন্ধুরা। অস্ট্রো আইন কত সালের একটা আইন? মুখস্থ, ক্লাসে মুখস্থ হবে পড়া। অস্ট্রো আইন কত সালের একটা আইন? 1878 সালের একটা আইন। অস্ত্র আইনে বিশেষ করে হচ্ছে অস্ত্র আপনার ব্যবহার করলে কি শাস্তি হবে, বা অস্ত্র ব্যবহারের নির্দেশনাগুলো কি, কারা অস্ত্র ব্যবহার করতে পারবে, অস্ত্র কোথায় রাখা রাখা যাবে, কোথায় রাখা যাবে না, এই ধরনের কোনো কথা কিন্তু বলে নাই। আপনি যদি অস্ত্র ব্যবহার বিধিমালা পড়েন, 2016, নেট সার্চ দেবেন, দেখবেন অস্ত্র ব্যবহার বিধিমালা, বা অস্ত্রের লাইসেন্স পাইতে গেলে করণীয় বর্জনীয় গুলো কি কি, বা কোন কোন কারণে অস্ত্রের লাইসেন্স বাতিল হয়, এই টাইপের কোনো প্রশ্ন কিন্তু এই অস্ত্র আইনে কিন্তু নাই। আছে? নাই। অস্ত্র আইনে বেসিক্যালি আছে অস্ত্রের লাইসেন্স কাদের জন্য প্রযোজ্য হবে না। এরপরে অস্ত্রের লাইসেন্স 18 ধারায় আছে যে আছে অস্ত্র, অস্ত্র আইনের অধীনে কখন একজন ব্যক্তি দণ্ডিত হলে তার অস্ত্রের লাইসেন্স বাতিল হয়ে যায়, বাট কি কারণে যে বাতিল হয় বা কোন কোন কারণে বাতিল হয়, এরকম ব্যাখ্যামূলক কথা কিন্তু ওইভাবে লেখে, সংক্ষেপে লেখছে আর কি। তারপর আছে অস্ত্র আইনের ওই যে 12 ধারায় অস্ত্র মুক্ত করা যাবে, হ্যাঁ, এই কয়েকটা ধারা, একটু ধারা আদমশুমারির একটা ধারা আছে, অস্ত্র শুমারির একটা ধারা আছে। এই 2-3টা ধারাই গুরুত্বপূর্ণ, এছাড়া তেমন কোনো গুরুত্বপূর্ণ না। আমরা আজকে অস্ত্র আইনটাই মূলত দেখবো। আবার অস্ত্র আইনের এই যে 5 থেকে বেসিক্যালি 14 ধারা, 5 থেকে 14 ধারার অপরাধ যখন কোনো ব্যক্তি করবে, তখন ওই ব্যক্তিকে অস্ত্রমুক্ত করা যাবে, এবং তাকে হচ্ছে বিনা পরোয়ানায় গ্রেপ্তারও করা যাবে। যদি রিটেনে একটা প্রশ্ন আসে যে অস্ত্র আইনের কোন কোন ক্ষেত্রে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যায়, যেমন সিআরপিসির কোন কোন ক্ষেত্রে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যায়, সিআরপিসি 54, 55, 57, তারপরে 59, হ্যাঁ, তারপর হচ্ছে আপনার ওই যে 128, এবারে 151, 171, হ্যাঁ,
124-6, 401-3, হ্যাঁ, এই সকল ক্ষেত্রে সিআরপিসি তে বিনা পরোয়ানায় গ্রেপ্তারের বিধান কিন্তু রয়েছে। বন্ধুরা, আছে না? আছে। সুতরাং অস্ত্র আইনেও কিন্তু কিছু কিছু সেকশন আছে যেখানে আপনাকে বিনা পরোয়ানায় গ্রেপ্তারের ক্ষমতা দিচ্ছে, যে এই সকল অপরাধ যখন একজন ব্যক্তি করবে তাকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যাবে। ঠিক আছে কিনা? তো এই সকল ধারা আছে, 5 থেকে 14 ধারার অপরাধ যখন কোনো ব্যক্তি করে তখন ওই ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যায়। সংক্ষেপে এতটুকু মনে রাখবেন। আর অস্ত্র আইনে সর্বোচ্চ 5টা ধারা গুরুত্বপূর্ণ। রিটেনের জন্য যদি প্রশ্ন আসে, ঘুরে ফিরে এই 5-6টা ধারা থেকেই প্রশ্ন হয়, বাট এমসিকিউর জন্য আমরা সবগুলোই দেখবো। আচ্ছা, যদি এমসিকিউ আসে, অস্ত্র আইন কত সালের আইন? অস্ত্র আইন 1878 সালের একটা আইন। আচ্ছা, অস্ত্র আইন সম্পর্কে আপনাকে ভালো করে জানতে গেলে বা অস্ত্র ব্যবহার সম্পর্কে জানতে গেলে, বা অস্ত্রের লাইসেন্স কে পাবে কে পাবে না, কতটুকু ব্যবহার করতে পারবে, কোন জায়গায় রাখবে, কোন পজিশনে রাখবে, এই ধরনের কথা কিন্তু অস্ত্র আইনের কোথাও বলেনি। আপনাকে অস্ত্র আইনের অস্ত্রের লাইসেন্স কে দিতে পারবে, দেয়ার বিধান কি, এই অস্ত্র রেজিস্টার থানায় সংরক্ষণ করতে হবে, পেআরবি কত বলেন তো? বলেন, বলেন তো। অস্ত্র ব্যবহার, অস্ত্র রেজিস্টার, পেআরবি কত থানায় থাকে? আরে ভাই, 384। থানার একজন ওসি এটা নিয়ন্ত্রণ করে, এবং থানার এলাকায় কোন কোন ব্যক্তির অস্ত্রের লাইসেন্স আছে এই রেজিস্টারে কিন্তু অন্তর্ভুক্ত থাকে। ও প্রতি বছর লাইসেন্স নবায়ন করা হবে কিনা, নতুন ব্যক্তিদের লাইসেন্স দেওয়া হয়েছে কিনা, এ সম্পর্কে প্রত্যেক বছর এমসিকিউ কোন মাসে? নভেম্বর মাসে এসপি কে অবগত করে। কে অবগত করে? থানার ওসি অবগত করে। এটা এটা অস্ত্র রেজিস্টারটা কিন্তু গুরুত্বপূর্ণ। ঠিক আছে? যাও, কত কথা কয়ে লাভ নাই। আমরা চলে যাবো এক ধারা। তোমরা জানো যে হচ্ছে অস্ত্র আইনে কিছু ব্যতিক্রম আছে। নর্মালি সকল ব্যক্তি কিন্তু অস্ত্র ব্যবহার করতে পারে না। পারে ভাই? সব সব ব্যক্তি অস্ত্র ব্যবহার করতে পারবে? সব ব্যক্তি কিন্তু অস্ত্র ব্যবহার করতে পারবে না। এই কথাটাই প্রথম আছে এক ধারায়। রিটেনে একটা প্রশ্ন আসে যে অস্ত্র আইনের সাধারণ ব্যতিক্রম কি। যেমন দণ্ডবিধির সাধারণ ব্যতিক্রম 76 থেকে 106। রিটেনে প্রশ্ন আসে যে অস্ত্র আইনের সাধারণ ব্যতিক্রম কি। অস্ত্র আইনের সাধারণ ব্যতিক্রম আছে অস্ত্র আইনের এক ধারা। মন থাকবে? জোরে বলেন, অস্ত্র আইনের সাধারণ ব্যতিক্রম কয় ধারা? মনে করবো আজকে ক্লাসে, 1 ঘন্টার ক্লাসে তুমি আজকে এই একটা ধারায় শিখছো। অস্ত্র আইনের সাধারণ ব্যতিক্রম কয় ধারা? রিটেনে এই প্রশ্নটা তুমি যদি পূর্বের বছরের প্রশ্নগুলো দেখো, দেখবো অনেকবার এই প্রশ্নটা আসছে যে অস্ত্র আইনের সাধারণ ব্যতিক্রম কয় ধারা? এক ধারা। কেননা এক ধারায় বলতেছে যে নিম্নলিখিত অবস্থায় অস্ত্র আইনের কোনো বিধিবিধান প্রযোজ্য হবে না। কথা কি বুঝতে পারছেন? অর্থাৎ একজন ব্যক্তি অস্ত্র ব্যবহার করতে পারবে, তার ক্ষেত্রে অস্ত্র আইনের যে শাস্তির বিধান আছে তার ক্ষেত্রে এই বিধিবিধান প্রযোজ্য হবে না। এখানে বলতেছে বেসিক্যালি যে 1878 সালে অস্ত্র আইন হিসেবে এটা অভিহিত হবে, এবং সমগ্র, আচ্ছা, এখানে হচ্ছে আপনার এই সমগ্র বাংলাদেশেই হচ্ছে এটা, এই আইনটা প্রযোজ্য হবে। এবং এখানে আপনাকে বলতেছে যে অস্ত্র আইনের নর্মালি একটা জিনিস আপনারা মনে রাখবেন, যে অস্ত্র আইনের 1-এর খ, ঠিক আছে, অস্ত্র আইনের 1-এর খ, পেআরবি 88-র ক, এবং পেআরবি 1012-র গ। লিখে রাখো খাতায়, নাহলে মন থাকবে না ভাই। মনে করবো আজকে ক্লাসে একটা প্রশ্নই শিখছেন আপনারা। পেআরবি 88-র ক, পেআরবি 1012 অর্থাৎ 1012 এর গ, এবং হচ্ছে আপনার অস্ত্র আইনের 1-এর খ। এই সকল ক্ষেত্রে একজন পুলিশ অফিসারকে বা পুলিশ সদস্যকে তার দায়িত্ব কর্তব্য পালন করার সময় অস্ত্র ব্যবহারের করলে অস্ত্রের লাইসেন্সের কোনো প্রয়োজনীয়তা নাই। সে আইন শৃঙ্খলা রক্ষার্থে সরকারি বেসরকারি যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিনা লাইসেন্সে সে আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারবে। এই অস্ত্র ব্যবহার করার জন্য তার কোনো লাইসেন্সের প্রয়োজনীয়তা হবে না। অর্থাৎ তার এই 3টা ক্ষেত্রে তার অস্ত্র ব্যবহারের কোনো বিধিবিধান প্রযোজ্য হবে না। অর্থাৎ সরকারি কর্মচারী কি আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারে? এক্ষেত্রে কি কোনো লাইসেন্সের প্রয়োজনীয়তা আছে? নাই। তখন এটা ওই যে পিআরবির ওই দুটো অপশন আসবে, 88-র ক এবং 1012-র গ, এবং এই যে অস্ত্র আইনের এই 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 1-এর খ। এখানে 1-এর খতে কি বলছে দেখেন, বলতেছে সরকারি আদেশ বলে অথবা সরকারি কর্মচারী হিসেবে কর্তব্যরত কোনো সরকারি কর্মচারীর আদেশ বলে অস্ত্র শস্ত্র নির্মাণ, উৎপাদন, পরিবর্তন, রূপান্তর, বিক্রয়, আমদানি, রপ্তানি, পরিবহন অস্ত্র শস্ত্র ধারণ অধিকারে রাখতে পারবে। এই ক্ষেত্রে কোনো বিধিবিধান প্রযোজ্য হবে না। অর্থাৎ একজন সরকারি কর্মচারী, আমরা ডিউটিতে রাইফেল নিয়ে যাচ্ছি, শটগান নিয়ে যাচ্ছি, আমাদের লাইসেন্স দরকার আছে? ব্যবহার করতে পারি, কোনো লাইসেন্সের দরকার নেই। জেনে রাখা ভালো, অস্ত্রের লাইসেন্স মঞ্জুর করে কিটা বলেন তো? একজন ব্যক্তি অস্ত্র ব্যবহার করতে পারবে কি পারবে না, এর লাইসেন্স মঞ্জুর করে কে বলেন? পারেন আপনারা এটা? হ্যাঁ, পারেন। তাই না? সরকার করে, ঠিক আছে, জেলা ম্যাজিস্ট্রেট, এটা হচ্ছে জেলা ম্যাজিস্ট্রেট, ডিসি মহোদয়। হ্যাঁ, ডিসি মহোদয়ের কাছে আবেদন করতে হয়, তারপরে তিনি পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে যদি ভালো মনে করে মঞ্জুর করবে, নাহলে মঞ্জুর করে না আর কি। যাও, এটা ডিসি মহোদয় করে। এটা বইতে এখানে লেখা নাই, বাট আপনাদের জানানোর জন্য বললাম। বাংলাদেশে যত অস্ত্রের লাইসেন্স কার নামে হবে কি হবে না,
এটা পুলিশের কিন্তু কোনো এখতিয়ার বা ক্ষমতা নাই, এটা এখতিয়ার বা ক্ষমতা আছে একমাত্র ডিসি মহোদয় বা জেলা ম্যাজিস্ট্রেটের। আচ্ছা, যে কোনো সরকারি কর্মচারী কি আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারে কিনা? না, যে কোনো সরকারি কর্মচারী কিন্তু আপনার আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারে না। সরকারি আদেশ বলে অথবা সরকারি কর্মচারী হিসেবে কর্তব্যরত কোনো সরকারি আদেশ বলে। এখন যদি সরকার অন্যান্য সরকারি কর্মচারীদেরকেও যে আদেশ দেয় যে সচিবালয় চাকরি করে সেও সরকারি কর্মচারী, সে তো আগ্নেয়াস্ত্র ব্যবহার করে, তার ওটা কাজ না। যদি আদেশ দেয় তাও সে আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারবে, এই কথাটা প্রথমেই বলে দিয়েছে যে সরকারি আদেশ বলে। প্রথম লাইনটা একটু খেয়াল করে দেখেন বন্ধুরা, বলছে সরকারি আদেশ বলে অথবা একজন সরকারি কর্মচারী সরকারি দায়িত্ব কর্তব্য পালন করার সময় সে কিন্তু আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারবে। এই জন্য শুধু ব্যবহারই না, অস্ত্র পরিবহন, সংরক্ষণ, রূপান্তর, হস্তান্তর, উৎপাদন যা যা আছে সে সবকিছুই করতে পারবে, এজন্য তার কোনো বিধিবিধান প্রযোজ্য হবে না। ওই একই কথা বলতেছে অষ্টআশির কতে, 1012 গতে এবং অষ্টআশির খতে। এবং অষ্টআশির ক একটু যদি দেখি যে অস্ত্রশস্ত্র, গোলাবারুদ অথবা সমুদ্রগামী জাহাজে অবস্থিত সামরিক সাজ সরঞ্জাম যাহা উহার সাধারণ সমরম্ভার অথবা এই অস্ত্রপাতির অন্তর্ভুক্ত। হ্যাঁ, এই যে যে মনে করেন, এই যে একটা জিনিস মনে রাখবেন, এই যে বিদেশ থেকে আমরা অস্ত্র আমদানি রপ্তানি করি করি না, সমুদ্র পথে জাহাজে যে অস্ত্র আমদানি রপ্তানি হয়ে বাংলাদেশে আসে, তাহলে এই ক্ষেত্রে কিন্তু একটা নিয়ম মাফিক বা একটা অর্ডিন্যান্সের মাধ্যমে বা একটা নিয়ম কানুনের মাধ্যমে বাংলাদেশে কিন্তু আমদানি রপ্তানি হয়, হয় কিনা বন্ধুরা? হয়। তাহলে ওইখানে যারা চাকরি করে বা ওই সামরিক সম্ভারে যারা আছে, ওই জাহাজে যারা আছে, তাদের ক্ষেত্রেও কিন্তু অস্ত্র ওই যে যে পরিবহন করতেছে কোনো লাইসেন্সের প্রয়োজন হবে না, কারণ এটা সরকারি নির্দেশেই বেসিক্যালি এই কাজগুলো হচ্ছে। কথা কি বুঝতেছেন? হ্যাঁ, ওই এই যেমন আপনি ছুটিতে মনে করেন একটা গাড়িতে বাড়িতে যাবেন, তো এই গাড়ির পাস পারমিট আছে কি না আছে বা রোড পারমিট আছে কি না আছে এটা আপনার দেখার দরকার নাই। আপনি কি একজন ড্রাইভার বা আপনি একজন মানে কি বলে ওটা প্যাসেঞ্জার, আপনি গাড়িতে যাচ্ছেন, তো এখানে আপনার গাড়ির কি আছে না দেখান। তো এই জন্যই যারা সামরিক সম্ভারে যারা বিদেশ থেকে অস্ত্র আমদানি রপ্তানি করে, ওইখানে যারা এগুলো নিয়ে এসে, তাদের ক্ষেত্রেও কিন্তু অস্ত্রের লাইসেন্সের কোনো দরকার নেই, ওদের দরকার হবে না, কারণ এটা সরকারি নির্দেশ ক্রমেই বিষয়গুলো হচ্ছে। তো রিটেনে যদি প্রশ্ন আসে যে অস্ত্র আইনের সাধারণ ব্যতিক্রম কি, সরকারি কর্মচারী কি লাইসেন্স ব্যতীত আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারে, ব্যাখ্যা করুন বা লিখুন, তখন এই তিনটা ধারা দিয়ে আমরা অ্যান্সার করব। কি দেব? অষ্টআশির ক দেব, 1012 গ দেব পেয়ার বি, আর অস্ত্র আইনের 1 খ দেব, তাহলে আমাদের উত্তরটা সঠিক হয়ে যাবে। আচ্ছা, গেল। অস্ত্র আইনের 4 ধারাটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। অস্ত্র আইনের 4 ধারাটা বেসিক্যালি বলতেছে যে কতিপয় গুরুত্বপূর্ণ সংজ্ঞা দিছে। তোমরা যদি একটু খেয়াল করে দেখো যে প্রত্যেকটা আইনের শুরুতেই কিন্তু কিছু সংজ্ঞা থাকে, ওই সংজ্ঞার উপর ভিত্তি করে পরবর্তী কার্যক্রমগুলো সামনের দিকে অগ্রসর হয়। যেমন কার্যবিধি আইনের 4 ধারায় সংজ্ঞা দেয় 4-1 ক, ক অ্যাডভোকেট, 4-1 ক অ্যাটর্নি জেনারেল, খতে জামিনযোগ্য জামিনের অযোগ্য, গতে অভিযোগ, জতে নালিশ, টতে অনুসন্ধান, সংজ্ঞা আছে না বন্ধুরা? যেমন তোমার এই যে পুলিশ আইনের 1 ধারায় কিছু সংজ্ঞা দিছে, আছে কিনা বন্ধুরা? যেমন এই যে আমরা মাদক দ্রব্য পড়ালাম, 2 ধারায় কতিপয় সংজ্ঞা দিছে। আবার বাল্য বিবাহ নিরোধ আইন পড়ালাম, 2 ধারায় সংজ্ঞা দিছে। ঠিক তেমনি অস্ত্র আইনের 4 ধারায় কতিপয় গুরুত্বপূর্ণ সংজ্ঞা দিছে, অর্থাৎ অস্ত্র আইনে কোন কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করছে ওই সাক্ষ্য আইনের 3 ধারায় সাক্ষ্য আইনের সংজ্ঞাগুলো দিছে। তো অস্ত্র আইনের 4 ধারায় সংজ্ঞা দিছে। এখানে অস্ত্র আইনের সংজ্ঞার মধ্যে মনে করেন অস্ত্র শস্ত্র, গোলা বারুদ, হ্যাঁ, সামরিক সাজ সরঞ্জাম, লাইসেন্স, হ্যাঁ, ইত্যাদির সংজ্ঞাগুলো এখানে ব্যাখ্যা হয়। তাহলে এখানে এত সংজ্ঞা পড়ার সময় আমাদের নাই, আমরা জাস্ট একটা সংজ্ঞা মুখস্থ করব, অস্ত্র শস্ত্র। বিগত বছরগুলোর পরীক্ষা যদি প্রশ্ন আপনারা দেখেন, অস্ত্র শস্ত্র সংজ্ঞাটা কিন্তু পরীক্ষায় আসে। তাহলে আমরা একটু নিজের মতো করে পড়বো যে 1878 সালে অস্ত্র আইনের 4 ধারা মোতাবেক অস্ত্র শস্ত্রের সংজ্ঞা নিম্নরূপ। অস্ত্রশস্ত্র বলতে আগ্নেয়াস্ত্র, গ্রেনেড, তরবারি, ছোরা, বর্ষা, বর্ষার ফলক, তীর, ধনুক, হ্যাঁ, অথবা যে অস্ত্রের সাহায্যে সাধারণত একজন মানুষকে মেরে ফেলা যায়, আঘাত করা যায়, প্রত্যেকটা জিনিস অস্ত্রশস্ত্রের আওতাভুক্ত হবে। ঠিক আছে কিনা? কয় ধারা? 4 ধারা। বইতে যেরকম লেখছে এরকম লেখার দরকার নেই, তুমি তুমি তোমার মতো লেখো। আগ্নেয়াস্ত্র বলতে অস্ত্রশস্ত্র, ছোরা, তরবারি, হ্যাঁ, তারপর আছে চাক্কু, কামান, হ্যাঁ, তারপর আছে আপনার এই কি বলে ওটা, এই বর্ষার ফলক, তীর, ধনুক, হ্যাঁ, অস্ত্রের খুচরা যন্ত্রাংশ, অনুরূপ অস্ত্র নির্মাণের যত যন্ত্রাংশ আছে সেগুলো কিন্তু অস্ত্রশস্ত্রে আওতাভুক্ত হবে। এমসিকিউ আসতে পারে, অস্ত্রশস্ত্র বলতে নিচের কোনটিকে বোঝাবে? কামানকে বোঝাবে? তারপরে আছে আপনার এই অস্ত্র খুচরা যন্ত্রাংশকে বোঝাবে, তরবারিকে বোঝাবে, ছোরাকে বোঝাবে, বর্ষাকে বোঝাবে, বর্ষার ফলককে বোঝাবে, তীরকে বোঝাবে, ধনুককে বোঝাবে, উপরের সবগুলো। তাহলে উপরের সবগুলো, এই সংজ্ঞাটা একটু মুখস্থ করতে হবে। তাহলে আমরা 1 ধারায় পড়লাম অস্ত্র আইনের সাধারণ ব্যতিক্রম, অর্থাৎ এই ক্ষেত্রে অস্ত্র আইনের বিধান প্রযোজ্য না। 4 ধারায় এসে আমরা চলে গেলাম যে কতিপয় সংজ্ঞা দিয়েছে, এত সংজ্ঞা পড়ার সময় নাই। 4 ধারায় একটা সংজ্ঞায় আমরা পড়বো যে অস্ত্র শস্ত্র বলতে কি বোঝায়।
এটা দাগায় রাখো, এটা রেড ফ্ল্যাগ। হ্যাঁ, বিপজ্জনক প্রশ্ন, ওটা ওটা পরীক্ষা আসতে পারে। আচ্ছা, অস্ট্রেলিয়ার 4 ধারায় আর একটা জিনিস যদি আমরা একটু দেখি, যে লাইসেন্স বলতে এই আইনের অধীনে লাইসেন্স বা অনুমতি পত্রকে বোঝাবে, এবং লাইসেন্স কি তো বলতে যে অস্ত্রশস্ত্র সম্পর্কে অনুরূপ লাইসেন্স দেওয়া হয়েছে বা দান করা হয়েছে। লাইসেন্স বলতে অস্ত্র আইনে কাকে বোঝায় বন্ধুরা? লাইসেন্স বলতে অস্ত্র আইনে অস্ত্র ব্যবহারের অনুমতিকে বোঝায়। অস্ত্র ব্যবহারের অনুমতিকে বোঝায়, অনুমতিকে বোঝায় না, আইনে কোনো বিধান নেই, কোনোটি না। সঠিক অ্যান্সার হচ্ছে লাইসেন্স বলতে অস্ত্র আইনের কাকে বোঝাচ্ছে বন্ধুরা? বলতেছে অস্ত্র ব্যবহারের অনুমতিকে বোঝাচ্ছে। ক্লিয়ার? তাহলে অস্ত্র আইনের 1 ধারায় আমরা সাধারণ ব্যতিক্রম শিখে ফেললাম যে কার ক্ষেত্রে অস্ত্র আইনের বিধান প্রযোজ্য না। 4 ধারায় আমরা দুটো সংজ্ঞা শিখলাম, একটা হচ্ছে অস্ত্রশস্ত্র কি এবং লাইসেন্স কি। আপ দরকার নাই, মুখস্থ হয়েছে ইনশাল্লাহ। এগুলো পরীক্ষায় এমসিকিউর জন্য আসবে, 1 ধারাটা রিটেনের জন্য গুরুত্বপূর্ণ। আচ্ছা, আমরা অস্ত্র আইনের 5 থেকে বেসিক্যালি হচ্ছে আপনার এই যে 14 ধারা, 5 থেকে 14 ধারা পর্যন্ত, 15 ধারা পর্যন্ত, এই ধারাগুলো আমরা একটু সূচির মতো করে মনে রাখবো, সূচি। এছাড়া আর অন্য কিছু না। যে প্রশ্ন আসতে পারে অস্ত্র আইন অনুসারে কোন কোন ক্ষেত্রে একজন ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যায়, কোন কোন ক্ষেত্রে। আহ, আর তখন কিন্তু অস্ত্র আইনের 5 থেকে 15 ধারা পর্যন্ত প্রত্যেকটা ধারা সূচির মতো করে এক কথায় আপনাকে লিখতে হবে। এই কবির শিকদার, তুমি ক্লাসে ছিলে না? এত সময় কি বললাম? অস্ত্র আইনের লাইসেন্স থেকে অব্যাহতির সাথে পেআরবি 88 ক, পেআরবি 1012 গ এবং অস্ত্র আইনের 1 খ, এই 3টা ধারা প্রযোজ্য। অর্থাৎ এই 3টা ক্ষেত্রে বলতিছে অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে সরকারি কর্মকর্তা কর্মচারীদের লাইসেন্সের প্রয়োজনীয়তা নাই, বা অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে সাধারণ যে নিয়ম আছে এই নিয়ম থেকে সরকারি কর্মচারীকে অব্যাহতি দেওয়া হয়েছে। ঠিক আছে কিনা? আর দ্বিতীয়বার বলবো না ভাই। আচ্ছা, তাহলে যদি একটা প্রশ্ন আসে রিটেন এইভাবে, যে অস্ত্র আইন অনুসারে কোন কোন ক্ষেত্রে একজন পুলিশ অফিসার বা একজন ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যায়, কোন কোন অপরাধের জন্য, তখন 5 থেকে 15 ধারা, প্রত্যেকটা ধারার এই সূচির মতো করে এক কথায় আপনার উত্তরে লিখতে হবে। যেমন 5 ধারায় বলতিছে বিনা লাইসেন্সে অস্ত্র শস্ত্র যদি উৎপাদন রূপান্তর বিক্রয় করেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার। তাহলে আপনার লাইসেন্সই নাই, আপনি বিনা লাইসেন্সে অস্ত্র শস্ত্র উৎপাদন রূপান্তর বিক্রয় করতেছেন, তাহলে আপনাকে কি করা যাবে? আপনাকে বলা হচ্ছে যে এই আপনাকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যাবে। এখানে একটা জিনিস বলতেছে, তবে কাহারও ব্যক্তিগত ব্যবহার্য কোনো অস্ত্র শস্ত্র গোলা বারুদ এমন কোনো ব্যক্তির বিক্রয় নিষিদ্ধ হবে না। অনুরূপ অস্ত্র শস্ত্র গোলা বারুদ রাখা এই আইনের বিধানের উপর বিধিনিষেধ আরোপিত হয় নাই, কিন্তু এই আইনের 27 ধারার ব্যতিক্রম অনুসারে যে ব্যক্তি অস্ত্র শস্ত্র রাখার অধিকারী সেই ব্যক্তি ব্যতীত অপর কারো নিকট কোনো অস্ত্র বিক্রয় করলে প্রত্যেক বিক্রেতাকে অবিলম্বে অনুরূপ ক্রেতার নাম ঠিকানা সহকারে জেলা ম্যাজিস্ট্রেট অথবা নিকটতম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট নোটিশ করতে হবে। অর্থাৎ 27 ধারায় একটা কথা এখানে বেসিক্যালি বলতেছে যে অব্যাহতি দানের ক্ষমতা, অর্থাৎ কি, মানে সরকার ইচ্ছা করলে অস্ত্র ব্যবহারের যে বিধিনিষেধ গুলো আছে বা যে নিয়ম কানুন গুলো আছে, এই ক্ষেত্রে সরকার অব্যাহতি দিতে পারে। অর্থাৎ তোমার ক্ষেত্রে এই বিধিবিধানগুলো প্রযোজ্য হবে না, তোমার ক্ষেত্রে এই বিধিবিধানগুলো প্রযোজ্য হবে না, তুমি এমনি থেকেই অস্ত্র শস্ত্র ব্যবহার করতে পারবা, কোনো সমস্যা নাই। তবে এইরূপ কোনো ব্যক্তির কাছে যদি অস্ত্র বিক্রি করা হয়, সেই ক্ষেত্রে লিখিতভাবে, এমসিকিউ কিভাবে, লিখিতভাবে তোমাকে জেলা ম্যাজিস্ট্রেট অথবা কাকে জানাতে হবে? এমসিকিউ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে একটা নোটিশ করতে হবে যে আমি অমুকের কাছে একটা অস্ত্র বিক্রি করছি। তার ক্ষেত্রে অস্ত্র আইনের বিধিবিধান গুলো প্রযোজ্য হবে না, অর্থাৎ তার ক্ষেত্রে কোনো নিয়ম কানুন প্রযোজ্য হবে না। এটা লিখিতভাবে ম্যাজিস্ট্রেট এবং ওই ওসি কে বিষয়টা অবগত করতে হবে। তাহলে 5 ধারায় আমরা কি দেখলাম? আমরা একটু মানে প্রশ্নের মতো করে শিখবো। আমরা একটা প্রশ্ন পড়তেছি যে অস্ত্র আইন অনুসারে কোন কোন ক্ষেত্রে একজন ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যায়, ঠিক আছে কিনা, বা অস্ত্রমুক্ত করা যায়। তাহলে এই 5 ধারা মোতাবেক বিনা পরোয়ানায় কিন্তু গ্রেপ্তার, অর্থাৎ লাইসেন্স ব্যতীত আপনি যদি অস্ত্র উৎপাদন রূপান্তর বিক্রি করেন, তাহলে আপনাকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যাবে। 6 ধারায় বলতেছে আপনার লাইসেন্স নাই ভাই, লাইসেন্স ছাড়াই আপনি অস্ত্র শস্ত্র কি করতেছেন? আপনি আমদানি রপ্তানি করতেছেন। প্রথমে আছে উৎপাদন বিক্রি করতেছেন, আর 6 নম্বরে বলতেছে আপনি আমদানি আমদানি রপ্তানি করতেছেন। আমদানি মানে কি? বাংলাদেশ থেকে বিদেশে পাঠাচ্ছেন, অথবা বিদেশ থেকে বাংলাদেশে আপনি আনতেছেন। পাঠাইলে হচ্ছে রপ্তানি হয়, আর বাংলাদেশে আনলে হচ্ছে আমদানি হয়, জানেন তো নাকি? এগুলো শিখানো লাগবে। আচ্ছা, তাহলে এই 6 ধারায় যদি এরকম লাইসেন্স না থাকে, আপনি যদি আমদানি রপ্তানি করেন অস্ত্র শস্ত্রের, সেক্ষেত্রে আপনাকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যাবে। তাহলে 5-এ হচ্ছে লাইসেন্স ব্যতীত উৎপাদন, হ্যাঁ, রূপান্তর, হ্যাঁ, সংরক্ষণ যদি আপনি করেন, এই বিক্রি করেন, 5-5-এ বিনা পরোয়ানায় গ্রেপ্তার। 6 বলতেছে লাইসেন্স নাই, আপনি কি করতেছেন? আপনি হচ্ছে আমদানি রপ্তানি করতেছেন কি? অস্ত্র। তাহলে আপনাকেও কিন্তু এখানে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যাবে। তবে একটা ব্যতিক্রম বলতেছে,
ব্যক্তিগত প্রয়োজনে অস্ত্রশস্ত্র গোলাবারুদ আমদানি রপ্তানি বৈধ বা আইনসঙ্গত অস্ত্রশস্ত্র গোলাবারুদ রাখার অধিকারী বা রাখতে পারে এমন কোনো ব্যক্তি তার ব্যক্তিগত ব্যবহারের জন্য একমাত্র কামান ব্যতীত যুক্তিসঙ্গত পরিমাণ অস্ত্রশস্ত্র গোলাবারুদ আমদানি বা রপ্তানি করলে সেই ক্ষেত্রে প্রথম অনুচ্ছেদের বিধান কিন্তু প্রযোজ্য হবে না। কিন্তু শুল্ক বিভাগের কালেক্টর অথবা সরকারি ক্ষমতাপ্রাপ্ত যে কোনো কর্মকর্তা ব্যক্তি যে কোনো সময় অস্ত্রশস্ত্র বা গোলাবারুদ আটক রাখতে বা সরকারি আদেশ না দেওয়া পর্যন্ত আটক রাখতে পারবে। মানে আপনার যদি লাইসেন্স থাকে সেক্ষেত্রে আপনার ব্যক্তিগত প্রয়োজনে আপনি অস্ত্রশস্ত্র গোলাবারুদ এগুলো আমদানি করতে পারবেন, অর্থাৎ বিদেশ থেকে আনতে পারবেন। তবে ব্যক্তিগত প্রয়োজনে কোনো কামান আপনি কি করতে পারবেন না, কামান আপনি কিন্তু ক্রয় করতে পারবেন। এমসিকিউ আসতে পারে যে ব্যক্তিগত প্রয়োজনে লাইসেন্স থাকলেও নিচের কোনটি ক্রয় করা যায় না, বলেন তো? কামান আপনি ক্রয় করতে পারবেন না। এই এই যে বেশি বুঝলে সমস্যা। একজন কইছে কি যে স্যার শুধু 12 ধারায় বিনা প্রণয় গ্রেপ্তার, 12 ধারায় বিনা প্রণয় গ্রেপ্তার ঠিক আছে, বাট তোমাকে যদি 7 মার্কের প্রশ্ন আসে, এই যে যে তোমার কাছে এই যে যে তোমাদের লাইসেন্স নাই, অস্ত্র আমদানি রপ্তানি করতেছো, উৎপাদন করতেছো, তাহলে তুমি যদি করো তাহলে তোমার কি বিনা প্রণয় গ্রেপ্তার করবে না ভাই? করবে কিনা এটা তোমাকে বুঝে নিতে হবে। তুমি যদি 12 ধারা দেখে লিখে স্যাংশন দিয়ে এসো, তুমি দাও, সমস্যা নাই, তাহলে মার্ক কম পাও, এটা শিওর। আমি এক কথায় বলে দিছি, 5 থেকে 15 ধারার বিধান যে ব্যক্তি লঙ্ঘন করবে, অর্থাৎ 5 থেকে 15 ধারার যে শর্তগুলো আছে সেই শর্তগুলো মেনটেন্স না করে যে ব্যক্তি অস্ত্রশস্ত্র ব্যবহার করবে সেই ব্যক্তিকেই পুলিশ বিনা প্রণয় গ্রেপ্তার করতে পারবে। সহজ বাংলা লাভ আছে এইটা। এখন তুমি কেউ মানো না মানো সেটা তোমার বিষয় ভাই। 12 ধারায় স্পেসিফিক বলতেছে যে ব্যক্তি সন্দেহমূলক ভাবে অস্ত্র নিয়ে ঘোরাফেরা করবে, যার মানে অস্ত্রের লাইসেন্স থাকুক বা না থাকুক, সেই ব্যক্তিকে পুলিশও বিনা প্রণয় গ্রেপ্তার করতে পারবে, জনসাধারণও বিনা প্রণয় গ্রেপ্তার করতে পারবে। এই কথা হলো 12 ধারায়। তো একটা ধারা দিয়ে লিখলে কি 5 মার্ক পাবা ভাই? জ্ঞান খাটাইতে হবে। যদি মনে করো 5 ধারা 12 ধারা দাও, সমস্যা নেই। আচ্ছা, 7 ধারায় বলতেছে সরকারের অনুমোদন ব্যতীত কোনো অস্ত্র শস্ত্র কোনো গুদামে সংরক্ষণ করা যাবে না। তাহলে সরকারের অনুমোদন ব্যতীত বা লাইসেন্স ব্যতীত অস্ত্র শস্ত্র তুমি গুদামজাত করছো, মনে করো ভারতের তো অস্ত্র এনে বাংলাদেশের গুদামের ভিতরে আটকায় রাখছো, কোনো ঘরের মধ্যে ই করে রাখছো, সেই ক্ষেত্রে কি তুমি আহ, তোমাকে কি পুলিশ কি না ধরে বসে থাকবে? তাহলে সেই ক্ষেত্রে পুলিশ কিন্তু তোমাকে তোমাকে ধরে ফেলতে পারবে। কথা ক্লিয়ার কিনা? তাহলে পাশে বলতেছে লাইসেন্স ব্যতীত উৎপাদন বিক্রয়, হ্যাঁ, এইগুলো করলে গ্রেপ্তার করতে পারবে। 6 বলতেছে যে লাইসেন্স ব্যতীত আমদানি রপ্তানি করলেও গ্রেপ্তার করা যাবে। 7 বলতেছে যে লাইসেন্স ব্যতীত বা সরকারের অনুমোদন ব্যতীত অস্ত্র শস্ত্র যদি আপনি গুদামজাত করেন, পরিবহন মানে এই করেন, সেই ক্ষেত্রেও আপনাকে গ্রেপ্তার করে ফেলা যাবে। আর 10 বলতেছে যে লাইসেন্স ব্যতীত আপনার যদি অস্ত্রশস্ত্র গোলাবারুদ পরিবহন করেন, কি বলতেছে? লাইসেন্স ব্যতীত অস্ত্রশস্ত্র গোলাবারুদ পরিবহন, পরিবহন মানে যেমন শ্রীপুর থেকে আপনি ঢাকা নিয়ে যাচ্ছেন, শ্রীপুর থেকে আপনি ঢাকা নিয়ে যাচ্ছেন, এই ক্ষেত্রে আপনার করণীয় কি হবে? তো এই ক্ষেত্রে বেসিক্যালি আপনাকে বলতেছে যে এই এই ক্ষেত্রে হচ্ছে আপনার এই ক্ষেত্রে হচ্ছে আপনাকে বলতেছে যে আপনাকেও কিন্তু আপনার এই লাইসেন্স ব্যতীত অস্ত্র যদি আপনি পরিবহন করেন, আপনাকে এই ইয়া ধারায় কি বলে এই 10 ধারা মোতাবেক আপনাকেও কিন্তু বেসিক্যালি আপনার হেফাজতে নেওয়া যাবে, হেফাজতে নেওয়া যাবে। এই কথাটাই আপনাকে এখানে বলতেছে। আচ্ছা, এরপরে 11 ধারায় তল্লাশি ঘাঁটি স্থাপন করার ক্ষমতা। তল্লাশি ঘাঁটি, তল্লাশি ঘাঁটি মানে কি? চেকপোস্ট তল্লাশি। মানে যদি কারো কাছে সন্দেহ হয়, পুলিশ কি করতে পারবে? অস্ত্র উদ্ধার করার জন্য তল্লাশি ঘাঁটি স্থাপন করতে পারবে। যেমন এই যে আমাদের এক এএসআই, উনি মনে হয় এসবিতে ছিল, চেহারা দেখে মনে হলো, ওই যে ফেসবুকের কল্যাণে আমরা দেখতে পেলাম যে ওনার বাসা থেকে অস্ত্র নাকি নিয়ে এনেছে। হ্যাঁ, অস্ত্র নিয়ে এনেছে, তাহলে ওইটা মানে আবার উদ্ধারও হয়েছে, মানে কোন জায়গা থেকে আসামিও মনে হয় গ্রেপ্তার হয়েছে। যাও, গতকাল নাকি যখন দেখলাম। তো ভালো, এটা ভালো, ভালো পুলিশের গুড অ্যাচিভমেন্ট। তাহলে 11 ধারায় বলতেছে তল্লাশি ঘাঁটি বাংলাদেশ এবং যে কোনো বিদেশি রাষ্ট্রের মধ্যবর্তী সীমান্তে এবং এইরূপ সীমান্তের অভ্যন্তরে সুবিধাজনক বলে বিবেচিত দূরত্বে অবস্থিত যে সকল বাক্স, পেট্রা, চলমান গাইড এবং প্যাকেজ প্রভৃতি অস্ত্র গোলাবারুদ বা সামরিক সংঘাতের ক্ষমতাপ্রাপ্ত কোন তল্লাশি আটক আবদ্ধ করতে পারবে এবং এমন স্থানে সরকার যে কোনো সময় তল্লাশি করার জন্য তল্লাশি ঘাঁটিও স্থাপন করতে পারবে। তাহলে দেখেন এখানে বলতেছে যে তল্লাশি ঘাঁটি স্থাপন করতে পারবে কিটা? বাংলাদেশ সরকার কিন্তু করতে পারবে। এখানে বলতেছে বাংলাদেশের যে কোনো জায়গায় তল্লাশি চেকপোস্ট পাঠানো যাবে। বাংলাদেশের সাথে বিদেশি রাষ্ট্রের যে সীমানা আছে, যেমন ভারতের সাথে আমাদের সীমানা আছে, তাহলে এই সীমান্তেও কিন্তু এই অস্ত্র উদ্ধার করার জন্য তল্লাশি ঘাঁটি স্থাপন করা যাবে। তাহলে রিটেনে প্রশ্ন আসতে পারে অস্ত্র আইন অনুসারে কখন তল্লাশি ঘাঁটি স্থাপন করা হয়, এর আইনগত ভিত্তি কি? তাহলে তল্লাশি ঘাঁটি স্থাপন করা হচ্ছে তখনই যখন কোনো ব্যক্তির কাছে অবৈধ অস্ত্র পাওয়া যাবে অথবা কোনো অবৈধ অস্ত্র আদান প্রদান হচ্ছে বা পরিবহন হচ্ছে,
সেই ক্ষেত্রে সরকার যে কোনো সময় যে কোনো জায়গায় বাংলাদেশের অভ্যন্তরে এবং বিদেশি রাষ্ট্রের সীমানায়, বাংলাদেশের ভিতরে আপনার এই তল্লাশি ঘাঁটি স্থাপন করতে পারবে। এই ক্ষমতা আইনে দেয়া আছে। কয় ধারায় দেয়া আছে? 11 ধরে বলেন কয় ধারা? 11 ধারা। তাহলে আমরা কি শিখলাম? আমরা এক ধারায় শিখলাম অস্ত্র আইনের সাধারণ ব্যতিক্রম, 4 ধারায় শিখলাম দুটো সংজ্ঞা, অস্ত্র শস্ত্র এবং লাইসেন্স, আর 5 থেকে এই 10 পর্যন্ত শিখলাম যে এই কারণে আছে অস্ত্রের লাইসেন্স না থাকলে ব্যক্তি হেফাজতে নেওয়া যাবে, এই লাইসেন্স ছাড়া এই কামগুলো করা যাবে না। যদি আর একটা প্রশ্ন এভাবে আসে যে অস্ত্র আইন অনুসারে লাইসেন্স ব্যতীত কোন কোন কাজগুলো করা যাবে না, তাও কিন্তু অস্ত্র আইনের 5 থেকে 15 পর্যন্ত লেখা যাবে। বুঝতেছেন কথা? অর্থাৎ একটা প্রশ্নটা ঘুরেই আপনার উল্টো পাল্টাই দিল, কিন্তু ভয় পাওয়া যাবে না যে প্রশ্ন কোন জায়গাতে বানাইলো না। লাইসেন্স ব্যতীত অস্ত্র আইনে কোন কোন কাজগুলো করা যাবে না, তাহলে 5 থেকে 15 পর্যন্ত এই কাজগুলো আপনি করতে পারবেন না। ঠিক আছে কিনা? আর যদি এই কামগুলো করেন 19 শর্ট হাইফেন ক এবং 20 শর্ট হাইফেন ক তে আপনি অভিযুক্ত হবেন। ওগুলো পরে পড়াবানি, কথা কইন না। তাহলে 11 ধারায় আমরা কি শিখলাম? তল্লাশি ঘাঁটি স্থাপন করতে পারবে। কে পারবে? সরকার পারবে। কোথায় পারবে? বাংলাদেশের ভিতরে পারবে এবং বাংলাদেশের অভ্যন্তরে বিদেশি রাষ্ট্রের সীমানায় কিন্তু তল্লাশি ঘাঁটি স্থাপনের ক্ষমতা রয়েছে। আচ্ছা, 12 ধারায় চলে যাই। সন্দেহভাজনভাবে অস্ত্র বহনকারীকে গ্রেপ্তারের ক্ষমতা বলতেছে কাহাকে? সন্দেহভাজনভাবে অস্ত্র গোলাবারুদ সামরিক সরঞ্জাম বহন করতে দেখা দিলে তার লাইসেন্স কি থাকুক বা না থাকুক অন্য যে কোনো ব্যক্তি বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবে এবং তার নিকট হতে অস্ত্র গোলাবারুদ সাজ সরঞ্জাম এগুলো কাড়িয়ে নিতে পারবে। ম্যাজিস্ট্রেট বা পুলিশ অফিসার নহে এমন কোনো ব্যক্তি যদি এইরূপ কোনো কাজ করে সেক্ষেত্রে করণীয় কি? সেক্ষেত্রে বলতেছে অনুরূপ গ্রেপ্তারের ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট বা পুলিশ কর্মকর্তা না হয় তাহলে গ্রেপ্তার করার পর অবিলম্বে গ্রেপ্তারকৃত এবং ধৃত ব্যক্তিকে এবং তাহার নিকট হতে আটক বা উদ্ধারকৃত অস্ত্র গোলাবারুদ ইত্যাদি পুলিশ কর্মকর্তার নিকট অর্পণ করতে হবে। অতঃপর পুলিশ কর্মকর্তা ধৃত ব্যক্তিকে উদ্ধারকৃত অস্ত্র গোলাবারুদ সহ ইত্যাদি সহ একজন ম্যাজিস্ট্রেটের নিকট হাজির করবে। খুবই গুরুত্বপূর্ণ কথা, পরীক্ষায় এটা রিটার্নে কিন্তু প্রশ্ন আসে। জনসাধারণ কখন অস্ত্রধারী ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারে? জনসাধারণ, হ্যাঁ, বা জনসাধারণ কর্তৃক অস্ত্র আইনে গ্রেপ্তারের বিধান কি? তখন এই 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 12 ধারায়, এই 12 ধারাটাই কিন্তু রিটেনে প্রশ্ন আসে। তো 12 ধারায় এখানে বেসিক্যালি বলতেছে একজন ব্যক্তি যদি অস্ত্র শস্ত্র গোলাবারুদ দিয়ে সন্দেহভাজন ভাবে ঘোরাফেরা করে, এমসিকিউ কিভাবে সন্দেহভাজন ভাবে ঘোরাফেরা করে, তার লাইসেন্স থাকুক বা না থাকুক, তার লাইসেন্স যদি থাকে কোনো সমস্যা নেই, লাইসেন্স না থাকলেও কোনো সমস্যা নেই। অর্থাৎ তোমার কাছে যদি সন্দেহ হয়, অর্থাৎ পাবলিকের কাছে যদি সমস্যা সন্দেহ হয়, ওই ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করবে। গ্রেপ্তার করে যথাযথভাবে পুলিশের নিকট হস্তান্তর করবে। আর পুলিশ যদি গ্রেপ্তার করে সেই ক্ষেত্রে ক্ষমতা সম্পন্ন ম্যাজিস্ট্রেটের নিকট ওই অস্ত্র শস্ত্র গোলাবারুদ সহকারে হাজির করবে। কথা ক্লিয়ার কিনা? এখন বলতেছে যে এইরূপ ব্যক্তি যদি পুলিশ না হয়ে পাবলিক হয় সেক্ষেত্রে করণীয় কি? তাহলে পুলিশ না হয়ে যদি পাবলিক হয় সে কিন্তু সরাসরি আদালতে হাজির করতে পারবে না। সে কি করবে? সে হচ্ছে পুলিশের নিকট হাজির করবে। ম্যাজিস্ট্রেটের হাজির হাজির করার কিন্তু নিয়ম নাই, পুলিশের নিকট হাজির করবে। পুলিশ ওই ব্যক্তিকে আবার গ্রেপ্তার করে সেটা ওই অস্ত্র শস্ত্র সহকারে নিকটতম এখতিয়ার সম্পন্ন ম্যাজিস্ট্রেটের নিকট হচ্ছে আবার হাজির করবে। এই হচ্ছে বিধান। এখন যদি রিটেনে প্রশ্ন আসে যে অস্ত্র আইন অনুসারে কখন জনসাধারণ একজন ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে, ব্যাখ্যা করো, তখন ব্যাখ্যা করতে চাইলে আপনাকে একটা উদাহরণ দিতে, উদাহরণ না দিলে কিন্তু ভালো মার্কস পাবেন না। উদাহরণ দেবেন কিভাবে? যেমন করিম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, এমন সময় জব্বারের কোমরে একটি পিস্তল দেখতে পেল। তো করিমের কাছে মনে হলো উক্ত পিস্তল দ্বারা সে কাউকে খুন করবে বা কোনো অবৈধ অস্ত্র মনে হচ্ছে, সেই ক্ষেত্রে সেটাকে জাপটে ধরলো এবং গ্রেপ্তার করলো। এই ক্ষেত্রে এই গ্রেপ্তারটি অস্ত্র আইনের 12 ধারা মোতাবেক বৈধ গ্রেপ্তার হিসেবেই গণ্য হলো এবং এই গ্রেপ্তার করার পাশে নিকটতম পুলিশের নিকট হাজির করলো। এক্ষেত্রে তার কাজটি বৈধ। এরকম যদি আমরা একটু ব্যাখ্যা দিয়ে দিই তাহলে পাশে পাস। এখন তুমি যদি খালি অস্ত্র আইন 12 ধারা দিয়ে অ্যান্সার করে দিয়ে দাও যে লাইসেন্স থাকুক বা না থাকুক অস্ত্র নিয়ে ঘোরাফেরা করতে যে সন্দেহ হচ্ছে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবে, এই কথা বাংলাদেশের মনে করেন 90% স্টুডেন্ট লিখবে, তাহলে তার মাঝে আর আপনার মাঝে পার্থক্য কি? আপনার মাঝে এবং তার মাঝে পার্থক্যটা হচ্ছে, আমার মাঝে পার্থক্যটা হচ্ছে আমি ব্যাখ্যা দিছি বা উদাহরণ দিয়ে লিখছি, সে উদাহরণ দেয়নি। তাহলে এইখানেই মার্কসের ডিফারেন্স। আপনি পাবেন 4, 4.5 আর ও পাবে হলো 2.5। কথা কি বুঝছেন? যারা বিসিএস স্যাররা খাতা দেখে তারা কিন্তু বোঝে যে কোন খাতার ভিতরে মাল আছে বা কার্ডটা একটু ডিফারেন্স লেখা, ধারা একই কিন্তু লেখার মাঝে একটু ডিফারেন্স দিয়ে আপনাকে লিখতে হবে। তাহলে অস্ট্রেলিয়ার 12 ধারাটা ক্লিয়ার। এবং যত ধারা পড়ালাম অস্ট্রেলিয়ানের 1 ধারা এবং 12 ধারা, এই দুটো ধারা কোট করেন, একবার রেড ফ্ল্যাগ। বেশি পড়া যাবে না ভাই, অল্প পড়বো যাতে আমাদের ভাগ্য প্রসন্ন হয় এবং আল্লাহর প্রতি তাওয়াক্কুল করব। আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে আল্লাহর কাছে দোয়া চাই। আর এই যে বৃষ্টি হচ্ছে ইদানিং, বৃষ্টির পানি ছুঁয়ে আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ আমার র্যাঙ্কের ব্যবস্থাটা করে দেন। বৃষ্টি হচ্ছে আল্লাহর রহমত। হ্যাঁ, বৃষ্টির পানি ছুঁয়ে দোয়া করলে দোয়া কবুল হয়। আজানের শেষে দোয়া করলে দোয়া কবুল হয়। আজানের সময় দোয়া করলে দোয়া কবুল হয়। ঠিক আছে?
সন্ধ্যা লাগার পূর্ব মুহূর্তে আকাশের দিক তাকিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়, এটা আপনাকে দোয়া করতে হবে ভাই। ঠিক আছে, সবাই পড়েন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। আচ্ছা, তাহলে 12 ধারা চলে গেল। 13 ধারায় বলতেছে লাইসেন্স ব্যতীত অস্ত্র শস্ত্র বহন নিষিদ্ধ। এখন তোমার ভাই কোনো লাইসেন্সই নাই, তাহলে লাইসেন্স ব্যতীত তুমি অস্ত্র শস্ত্র বহন করতে পারবা না। এক কথা একটি মানে সূচির মতো পড়বা যে লাইসেন্স ব্যতীত কোনো অস্ত্র শস্ত্র তুমি বহন করতে পারবা না। লাইসেন্স ব্যতীত অস্ত্র শস্ত্র বহন করতে পারবা না। কয় ধারা? 13 ধারা। তাহলে তোমার লাইসেন্স নাই, তুমি অস্ত্র শস্ত্র যদি বহন করো, তাহলে তোমার কি পুলিশ কি ছাড়বে? তোমার তো গ্রেপ্তার করবে, এটা তো আইনি বিধান। তাহলে এক্ষেত্রেও কিন্তু বেসিক্যালি তোমাকে পুলিশ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে। তো যার অস্ত্রের লাইসেন্স নাই, হ্যাঁ, যে অস্ত্র নিয়ে ঘোরাফেরা করতেছে, তাকেও কিন্তু বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যায়। কয় ধারা? 13 ধারা। যদিও এখানে বলে নাই, বাট এটা আপনাকে বুঝে নিতে হবে। যার লাইসেন্স নাই সে কি অস্ত্র বহন করতে পারবে ভাই? তাহলে যে বহন করতে পারতেছে না সেটা তো অবৈধভাবে করতে হবে। অবৈধভাবে করলে কি এটা কি তারা কি বেটারা বসায় রাখবে? তারাও ধরে ফেলতে পারবে। এই কথাই বলতেছে 13 ধারা। 14 ধারায় বলতেছে অননুমোদিত বা বিনা লাইসেন্সে আগ্নেয়াস্ত্র রাখা নিষেধ। অননুমোদিত অর্থাৎ কোন ব্যক্তি অননুমোদিত বা লাইসেন্স ব্যতীত বা লাইসেন্সের অনুমোদিত পরিমাণ পদ্ধতি ব্যতীত, হ্যাঁ, আগ্নেয়াস্ত্র সরঞ্জাম সে নিজ দখলে রাখতে পারবে না। অননুমোদিত মানে কি? মানে আপনি একটা অস্ত্র ব্যবহারের লাইসেন্স জেলা ম্যাজিস্ট্রেটের কাছ থেকে নিয়েছেন, কিন্তু আপনার কাছে অস্ত্র আছে হলো মনে করেন 5টা। কথা কি বুঝছেন? আপনি সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তি বা শিল্পপতি, আপনি একটা লাইসেন্স অস্ত্র ব্যবহারের লাইসেন্স আপনি নিয়েছেন, কিন্তু একটা লাইসেন্স নিয়ে আপনি মনে করেন আপনি ব্যবহার করতেছেন হচ্ছে আপনার এই 10টা লাইসেন্স আপনি ব্যবহার মানে 10টা অস্ত্র ব্যবহার করতেছেন। তাহলে এই কথাটাই আপনাকে বলতেছে 14 ধারায় যে অননুমোদিত অথবা যে পরিমাণ অস্ত্র ব্যবহারের অনুমতি আপনার আছে তার অতিরিক্ত অস্ত্র অস্ত্র আপনি যদি ব্যবহার করেন বা দখলে রাখেন, হ্যাঁ, বা আপনার নিয়ন্ত্রণে রাখেন, তাহলে আপনাকেও কিন্তু বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যাবে। অর্থাৎ এটা একটা অন্যায়। ক্লিয়ার কিনা? এই পয়েন্টগুলো তোমাকে সুসি সুসি আকারে এক কথায় মনে রাখবা যে অস্ত্র আইনের 5 থেকে 15 ধারার বিধান কোনো ব্যক্তি লঙ্ঘন করলে এই বিধান লঙ্ঘনকারী ব্যক্তিকে মানে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যায়। ক্লিয়ার? তাহলে 13 ধারায় যার লাইসেন্স নাই তাকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যায়। 14 ধারায় বলতেছে লাইসেন্স আছে ঠিক আছে, কিন্তু যে পরিমাণ অস্ত্র তার দখলে থাকার কথা বা যে যে যেখানে অস্ত্রটা রাখার কথা সেই অস্ত্রটা সে আপনি বেশি ব্যবহার করতে, একটা লাইসেন্স নিয়ে 10টা অস্ত্র ব্যবহার করতেছে, ঠিক আছে কিনা? তাহলে বাকিগুলো অবৈধ, তো এই জন্য তাকে ধরা যাবে। এটা হলো 14 ধারা। 15 ধারায় বলতেছে যে সরকারি গেজেটে প্রজ্ঞাপিত প্রকাশিত বিজ্ঞপ্তি মারফত সরকার যে কোনো বিশেষ অঞ্চল বা এলাকায় এই ধারার প্রয়োগ সম্প্রসারণ করতে পারবে, যার ফলে লাইসেন্স ব্যতীত বা লাইসেন্স অনুমোদন পরিমাণ পদ্ধতি ব্যতীত যে কোনো ব্যক্তি অস্ত্রের স্বীয় দখলে বা নিয়ন্ত্রণে রাখতে পারবে না। অর্থাৎ সরকার কি করতে পারবে? সরকার বলতেছে যে মানে অস্ত্র শস্ত্র কোথায় রাখতে হবে, কি পরিমাণ রাখতে হবে, এটা বিজ্ঞপ্তি বা গেজেট প্রকাশ করতে পারবে। তাহলে ওই গেজেট এর বাইরে কোনো ব্যক্তি অস্ত্র ব্যবহার করতে পারবে। তাহলে গেজেট যে ব্যক্তি অমান্য করবে সেই ব্যক্তিকেও পুলিশ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবে। ক্লিয়ার ভাই? আমি কি বোঝাতে পারলাম কিনা? তাহলে 5 ধারায় বলতেছে আপনার লাইসেন্স নাই, আপনি অস্ত্র আমদানি রপ্তানি সরি উৎপাদন রূপান্তর বিক্রি বিক্রি করতেছেন। 6 বলতেছে লাইসেন্স ব্যতীত আপনি অস্ত্র আমদানি রপ্তানি করতেছেন। 7 বলতেছে যে আপনি অস্ত্র গুদামজাত করতেছেন। 8 বলতেছে লাইসেন্স ব্যতীত আপনি অস্ত্র পরিবহন করতেছেন। আর 12 বলতেছে সন্দেহমূলকভাবে ঘোরাফেরা করতেছেন। আর 13 বলতেছে লাইসেন্স ব্যতীত অস্ত্র বহন করতেছেন। 14 বলতেছে লাইসেন্স আছে ঠিক আছে, কিন্তু যে পরিমাণ অস্ত্র আপনার কাছে থাকার কথা আপনি তার চেয়ে বেশি ব্যবহার করতেছেন। আপনি লাইসেন্স নিয়েছেন একটা, ব্যবহার করতেছেন 5টা, তাহলে আপনাকেও অস্ত্র মুক্ত করা যাবে বা আপনাকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যাবে। এখন বলছে স্যার 10 ধারা এবং 13 ধারার পার্থক্য কি? 10 ধারায় বলতেছে লাইসেন্স ব্যতীত অস্ত্র গোলা বারুদ আপনি পরিবহন করতে পারবেন না। 13 ধারায় বলতেছে যে নিজে বহন পরিবহন আর বহন বোঝো না ভাই? বহন মানে হচ্ছে নিজের কাছে রাখা, নিজের কোমরে রাখা। আর পরিবহন মানে কি? গাড়ি ঘোড়া এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া। লাইসেন্স ব্যতীত অস্ত্র আপনি গাড়িতে নিতে পারবেন না, এটা হলো 10 ধারা। আর লাইসেন্স ব্যতীত বহন বহন মানে কি? নিজের কোমরে বা নিজের পকেটে রাখতে পারবেন না। এই কথা আপনাকে বলতেছে। সহজ সহজ প্রশ্ন জিজ্ঞেস করলেই তো সমস্যা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। ক্লিয়ার কিনা? তাহলে আমরা এই 5 থেকে 15 ধারা পর্যন্ত এইগুলো একটা সূচির মতো পড়বো যে অস্ত্র আইনে কোন কোন ক্ষেত্রে একজন ব্যক্তিকে অস্ত্র মুক্ত করা যাচ্ছে বা বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যাচ্ছে, বা অস্ত্র ব্যবহার করার ক্ষেত্রে মানে কোন কোন ক্ষেত্রে এই বিধানগুলো প্রযোজ্য হবে। তাহলে এই 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 বিষয়গুলো আমরা একটু দেখবো। এটা জীবনও পরীক্ষা কোনদিন আসে নাই, আর দোয়া করে যদি কোনদিন নাও আসে, সুতরাং এগুলো আসবে না। শুধু একটা ধারা 12 ধারাটা একটু গুরুত্বপূর্ণ। এই 12 ধারা থেকে স্পেসিফিক প্রশ্ন আসে যে জনসাধারণ কখন একজন ব্যক্তিকে অস্ত্র মুক্ত করতে পারে। জনসাধারণ বা জনসাধারণ কর্তৃক অস্ত্র আইনে বিনা পরোয়ানায় গ্রেপ্তারের বিধান কি? এই 12 ধারা। এখন 12 ধারাতে যখন পরীক্ষায় আপনি প্রশ্ন লিখবেন,
আমার স্টুডেন্ট যারা আছেন, আমি নিজেও তো পরীক্ষার্থী, নিজেও স্টুডেন্ট, আমি আমি আরো আরো কয়েকটি স্যারের গ্রুপে অ্যাড আছি, পড়ি আর কি, পড়ি তো সময় পাই না, চেষ্টা করি। তাহলে আমিও স্টুডেন্ট, তাহলে আমি 12 ধারা থেকে প্রশ্ন আসলে অবশ্যই অবশ্যই আমরা একটা ব্যাখ্যা দিয়ে লিখবো, ঠিক আছে কিনা? অবশ্যই আমরা ব্যাখ্যা দেবো, তাতে অন্য স্টুডেন্টদের সাথে আমাদের এই পার্থক্যটা হবে। অষ্টম 12 ধারার সাথে পেয়ার বি 316 বিধিও লেখেন, সমস্যা নাই। কেননা পেয়ারবি 316 বিধি আমরা এই জন্যই দেবো, এখানে 59 ধারা দেওয়ার দরকার নাই। 16 বিধি আমরা কেননা এখানে জনসাধারণও গ্রেপ্তার করতেছে, পুলিশও গ্রেপ্তার করতেছে, ঠিক আছে কিনা? 16 পেয়ারবি 316 বিধি আমরা ব্যবহার করব। অস্ত্র আইনের 12-র সাথে পেয়ারবি 316 বিধি আমরা ব্যবহার করব, এটাই চূড়ান্ত। আচ্ছা, পরবর্তী কোশ্চেন চলে যাই, যে কতিপয় ক্ষেত্রে অস্ত্রশস্ত্র থানায় অথবা লাইসেন্স প্রাপ্ত ডিলারের নিকট আপনাকে জমা দিতে হবে। এই 16 ধারা, তারপরে হচ্ছে আপনার 17-1 এবং হচ্ছে আপনার 18 ধারা। এই এই ধারা তিনটা রিটেনের জন্য গুরুত্বপূর্ণ আছে। এখানে যে বিষয়টা আপনাকে বলতেছে যে লাইসেন্সকৃত অস্ত্রের লাইসেন্স কখন বাতিল বা সাময়িকভাবে স্থগিত করা যায়, এর একটা ধারা হচ্ছে 18-র ক খ এবং 17-1। এই দুটো ধারা রিটেনের জন্য তোমরা জানো অনেক গুরুত্বপূর্ণ। বাট 16 ধারায় বলতেছে যে কতিপয় ক্ষেত্রে অস্ত্রশস্ত্র থানা এবং লাইসেন্স প্রাপ্ত ডিলারের নিকট জমা দিতে হয়। রিটেনে প্রশ্ন আসতে পারে যে অস্ত্র আইন অনুসারে কোন কোন কারণে বা কোন কোন ক্ষেত্রে অস্ত্রশস্ত্র নিকটতম থানায় জমা দিতে হয়। এখানে তিনটা কারণ আছে, এই তিনটা কারণ আপনাকে জানতে হবে, যে এই কারণে আপনার অস্ত্রশস্ত্র থানায় জমা দেওয়ার বিধান কিন্তু রয়েছে। অস্ত্র আইনের 16 ধারাটা গুরুত্বপূর্ণ, 17-1 গুরুত্বপূর্ণ, 18-ক 18-খ, এই তিনটা ধারা রিটেনের জন্য গুরুত্বপূর্ণ আছে। এটা দাগায় রাখেন, নালে কিন্তু ভুলে যাবেন। তা বারবার জিজ্ঞেস করবেন কোনটা ইম্পর্টেন্ট কোনটা ইম্পর্টেন্ট। তাহলে এই তিনটা ধারা আমি আগেই বললাম, 16 ধারা, 17-1 এবং হচ্ছে আপনার 18-ক 18-খ। আরো যদি সংক্ষিপ্ত করতে চান, একটা ধারা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে 18 ধারা, 18-ক 18-খ। ঠিক আছে কিনা? আমরা সামনের দিকে যাই, কি বলছে দেখি। বলতেছে কোন ব্যক্তির লাইসেন্সে ইত্যাদির মেয়াদ উত্তীর্ণ বা কোনো কারণে বাতিল হলে, 15 ধারার অধীনে নোটিশ জারি করলে, অথবা যে কোনো কারণে তার পক্ষে আর অস্ত্র বহন করা নিষিদ্ধ হলে বা বেআইনি হয়ে পড়লে, সেই ক্ষেত্রে সরকারের ঘোষণা অনুযায়ী সরকার কর্তৃক নির্ধারিত লাইসেন্স প্রাপ্ত কোনো ব্যক্তির নিকট এটা আছে জমা দিতে হবে। তোমরা জানো যে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের 18 ধারায় কিন্তু বলছে যে আপনি যদি মাদক আইনে অপরাধী হন, সেই ক্ষেত্রে অবশ্যই অস্ত্রশস্ত্র আপনাকে 18 ধারায় বলতেছে লাইসেন্স বাতিল হয়ে যাবে এবং 14 দিনের মধ্যে এটা কিন্তু থানায় জমা দিতে হবে। আছে না বন্ধুরা? মাদক আইনে বলছে 14 দিনের মধ্যে থানায় আপনাকে জমা দিতে হবে, হয় ধারা 18 ধারায়। এবং 18 ধারা আরেকটা কথা, 14 দিন না 15 দিন, 15 দিনের মধ্যে, হ্যাঁ 15 দিনের মধ্যে, সরি। আর তিনটে লাইসেন্স বাতিল, একটা অপরাধের জন্য তিনটে লাইসেন্স বাতিল, একটা হচ্ছে মাদকের লাইসেন্স বাতিল হয়ে যায়, একটা হচ্ছে অস্ত্রের লাইসেন্স বাতিল হয়ে যায়, আর আপনার যদি ড্রাইভিং লাইসেন্স থাকে, ড্রাইভিং লাইসেন্সটা আপনার বাতিল হয়ে যায়। কয় ধারায়? একথা মাদকের 18 ধারায় আপনাকে বলছে। তো 16 ধারায় বলতেছে যে কোনো কারণে যদি অস্ত্র শস্ত্র রাখা আপনার জন্য বেআইনি হয়ে পড়ে, অথবা অস্ত্র শস্ত্র জমা দেওয়ার জন্য সরকার গেজেট বিজ্ঞপ্তি দিয়েছে, এই বিজ্ঞপ্তি আপনি অমান্য করছেন, আপনি অস্ত্র শস্ত্র কি করতেছেন না, আপনি নিজ দখলে রাখা আপনার জন্য বেআইনি বা অন্যায় বা অবৈধ হয়ে গেছে, সেই ক্ষেত্রে আপনাকে বলতেছে যে এই 24 ধারার বিধান অনুযায়ী অনুরূপ জমা দেওয়া কোনো বাজেয়াপ্ত নির্দেশ দেয়া হয়ে থাকলে, হ্যাঁ, ফেরত বিক্রি বা হস্তান্তর করবে না। এবং এই ক্ষেত্রে আপনাকে বলতেছে যে এই 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 অস্ত্র শস্ত্র, হ্যাঁ, সরকারের নিয়ম অনুযায়ী বিধিমালা নির্ধারিত মেয়াদ উত্তীর্ণ হওয়ার পূর্বে যে কোনো সময় জমাদানকারী ব্যক্তি, হ্যাঁ, এই অস্ত্র, হ্যাঁ, সে কি করবে, আপনাকে বলতেছে যে হচ্ছে আপনার এই এই উম, এই 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 মানে জমা দিতে হবে। এখন জমা দেওয়ার পর পরবর্তী করণীয় কি? এখানে একটা কথা আছে, বই বই দেখার দরকার না, আমার কথা শোনেন। জমা দেওয়ার পরে সরকার নির্ধারিত সময়ের পরে এগুলো আপনাকে ফেরত দিয়ে দেবে। মনে করেন এই মুহূর্তে হচ্ছে সরকার গেজেট বিজ্ঞপ্তি করছে যে আগামী এই তারিখে সরকারি নির্বাচন হবে, জাতীয় নির্বাচন, এই সময় অস্ত্র সব জমা দেন। জমা দেওয়ার পরে নির্বাচন হয়ে গেছে, তাহলে এই নির্বাচনের পরে অস্ত্র আপনাকে নিয়ে নিয়ে নিতে বলতেছে, তাহলে আপনি মনে করেন অস্ত্র আপনি নিয়ে নিলেন না, সেই ক্ষেত্রে এই অস্ত্র অস্ত্র কিন্তু বাজেয়াপ্ত হয়ে যাবে, এই কথাটাই আপনাকে বলতেছে। এবং অস্ত্র জমা দিয়ে দেওয়ার পরে যদি অস্ত্র যদি আপনি লাইসেন্স দেখাতে পারেন বা আপনার অস্ত্র যদি কোনো বৈধতা থাকে, সেই ক্ষেত্রে সরকার আপনাকে এই অস্ত্রটা আপনাকে ফেরত দিয়ে দেবে। মোট কথা এত ব্যাখ্যা মানে পাই টু পাই পড়ার দরকার না, আপনাকে আমি 16 ধারার সারমর্মটা বলি। 16 ধারায় বলতেছে কি, যে ভাই আপনি একজন অস্ত্রধারী ব্যক্তি, কোনো কারণে আপনার লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, অথবা অস্ত্র অস্ত্র আপনার কাছে রাখা বেআইনি হয়ে পড়ছে, অথবা সরকার 15 ধারা অনুযায়ী গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করছে যে আজকের থেকে আর রফিকের কাছে অস্ত্র থাকবে না, আপনি অস্ত্র অস্ত্র ভাই জমা দেন। তাহলে আপনি যদি জমা না দেন, সেই ক্ষেত্রে এটা একটা অপরাধ হিসেবে গণ্য হবে। এবং আপনাকে বলতেছে
যে যখন অস্ত্র শস্ত্র রাখা আপনার জন্য বেআইনি হয়ে পড়বে, সেই ক্ষেত্রে অবশ্যই এটা আপনার অস্ত্রের যে ডিলার আছে, ডিলার আছে না, এই অস্ত্র ব্যবসার ডিলার থাকে কিনা ভাই, ডিলার থাকে কিন্তু। সবাই কিন্তু অস্ত্র ব্যবসা করতে পারে না। দেখবে ঢাকা শহরে অস্ত্র ব্যবসার ডিলার আছে, তারা কিন্তু আইনগতভাবে বিদেশ থেকে অস্ত্র আমদানি রপ্তানি করে, সরকারিভাবে অনুমোদিত। তাহলে এই ডিলারের কাছে জমা দিতে হবে, অথবা আপনি নিকটতম আপনার যে থানা আছে এই থানায় অস্ত্র শস্ত্রটা আপনি জমা দিয়ে দেবেন, এটা হচ্ছে আপনার দায়িত্ব। এখন কথা হচ্ছে যে ভাই, জমা দিয়ে দিলাম, পরবর্তী কাজ কি? পরবর্তী কাজ হচ্ছে আপনি যদি আপনার লাইসেন্স দেখাতে পারেন, অথবা তা আপনার ব্যবহারের আইনগত বৈধতা দেখাতে পারেন, আপনাকে অস্ত্র সরকার ফেরত দিয়ে দেবে। ঠিক আছে কিনা? এবং যদি নির্ধারিত শর্ত সাপেক্ষে বা নির্ধারিত মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর অস্ত্র শস্ত্র নেওয়ার জন্য সরকার আপনার কলজ, ভাই আপনার অস্ত্র আপনি নিয়ে যান, এই মধ্যে নির্বাচন শেষ হয়ে গেছে, আর কোনো কাজ নাই, কোনো সমস্যা নাই, আপনি অস্ত্র নিয়ে যান, আপনি অস্ত্র নিলেন না, তাহলে কাজ কি? সরকার এই অস্ত্র শস্ত্র বাজেয়াপ্ত ঘোষণা করবে। কি করবে? এমসিকিউ, বাজেয়াপ্ত ঘোষণা করতে, যে অস্ত্র শস্ত্র আর কেউ ব্যবহার করতে পারবে না। আর যদি লাইসেন্স দেখাতে না পারেন, তারপরেও কিন্তু ওই যে অস্ত্র শস্ত্র সরকার নিয়ে নিল আপনার কাছ থেকে, ওটাও কিন্তু বাজেয়াপ্ত ঘোষণা হয়ে যাবে। ঠিক আছে কিনা? এই কথাই আপনাকে বলতেছে 16 ধারা। এখানে এত দরকার নাই, এখানে মানে অনেক হিজিবিজি করে বহুত কথা লেখে। 17 ধারায় বলতেছে লাইসেন্স সম্পর্কিত বিধিমালা প্রণয়নের ক্ষমতা, অর্থাৎ কে লাইসেন্স প্রণয়ন করতে পারে, বাট কি কি কারণে একজন ব্যক্তিকে লাইসেন্স দেয়া যাবে, লাইসেন্স দেয়া যাবে না, এইগুলো কিন্তু অস্ত্র আইনে বলে নাই। বলছে ভাই কোন ধারায় দেখাতে পারেন? বলে নাই। এইটা আপনাকে জানতে গেলে অস্ত্র ব্যবহার বিধিমালা 2016 আছে, ইন্টারনেট সার্চ দেবেন, দেখবেন অল বিডি লস, অল বিডি লস সার্চ দেবেন, অস্ত্র ব্যবহার বিধিমালা, এটা 2016 সালের একটা বিধিমালা। ওইখানে লেখা আছে যে কোন কোন কারণে একজন ব্যক্তিকে অস্ত্রের লাইসেন্স দেয়া যাবে, কোন কোন কারণে অস্ত্রের লাইসেন্স দেয়া যাবে না, অস্ত্র লাইসেন্স দেয়া হলে তিনি কিভাবে সংরক্ষণ করবেন, কোথায় সংরক্ষণ করবেন, কতদিন সংরক্ষণ করবেন, সব নিয়ম কানুন ওই বিধিমালায় আছে। বাট অস্ত্র আইনে কিন্তু এগুলো কিছুই নেই। ঠিক আছে? আচ্ছা, নাই যেহেতু পড়ারও দরকার নাই। আচ্ছা, অস্ত্র আইনের 17 একটা আমরা দেখি। 17 বলতেছে যে এই অস্ত্র নিয়ে চলাফেরার প্রতি সরকার বিধি বিধি বিধিনিষেধ করতে পারবে। কি করতে পারবে? অস্ত্র নিয়ে চলাফেরার প্রতি সরকার বিধিনিষেধ আরোপ করতে পারবে। যে আপনি রাত 12টার পরে অস্ত্র নিয়ে ঘোরাফেরা করতে পারবেন না, সকাল এই কটার আগে অস্ত্র নিয়ে ঘোরাফেরা করতে পারবেন না। ঠিক আছে কিনা? তাহলে এই বিধিনিষেধ যদি আপনি অস্ত্র শস্ত্র মানে বিধিনিষেধ আরোপ করলো, তাই বিধিনিষেধ যদি আপনি এই অমান্য করেন, সেই ক্ষেত্রে আপনাকে বলতেছে যে যে অস্ত্র নিয়ে যদি চলাফেরা করে ম্যাজিস্ট্রেট, পুলিশ কর্মকর্তা এবং এই সম্পর্কে অন্য কোনো ব্যক্তির নাম উল্লেখ করে পদমর্যাদা ক্ষমতা দান করলে তিনি তাকে অস্ত্রমুক্ত করতে পারবে, এবং সাময়িকভাবে এই অস্ত্রের লাইসেন্স আপনার বাতিল করা যাবে। মানে মোট 17 কয়ের 1 কয়ের 2 এগুলো কোনো কিছু দরকার না। 17 ধারাটা মনে রাখবা এভাবে, বলতেছে যে অস্ত্র ব্যবহার নিয়ে সরকার বিভিন্ন বিধিনিষেধ আরোপ করতে পারে। ঠিক আছে কিনা? এই বিধিনিষেধগুলো আপনাকে মানতে হবে। যে আপনি রাত 12টার পরে অস্ত্র নিয়ে বেরোতে পারবেন না, সকাল 10টার আগে অস্ত্র নিয়ে রাস্তায় আসতে পারবেন না, হ্যাঁ, গাড়িতে অস্ত্র রাখতে পারবেন না, অবশ্যই অস্ত্র আপনার কোমরে রাখবেন। এরকম বিধিনিষেধ আরোপ করবে। কে করবে? সরকার করবে। কখন করবে? যে কোনো সময় করবে। এখন তুমি ভাই এই বিধিনিষেধ অমান্য করতেছো, সেই ক্ষেত্রে বলতেছে যে ম্যাজিস্ট্রেট অথবা ক্ষমতাপ্রাপ্ত পুলিশ অফিসার আপনাকে অস্ত্রমুক্ত করতে পারবে। এবং ম্যাজিস্ট্রেট আপনাকে বলতেছে ম্যাজিস্ট্রেট আপনাকে বলতেছে যে এই সাময়িকভাবে অস্ত্রের লাইসেন্স বাতিলও করে দেওয়া যাবে। এই যে 17 কয়ের 2 অস্ত্রের লাইসেন্স বাতিল করা হয় কোন কোন ক্ষেত্রে। ঠিক আছে না? যেমন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের 16 ধারা এবং 17 ধারায় মাদকের লাইসেন্স বাতিল এবং স্থগিতকরণের পদ্ধতি এবং করণীয়, ঠিক তেমনি অস্ত্র আইনের 17 কয়ের 2 এবং অস্ত্র আইনের 18 ক অস্ত্রের লাইসেন্স কখন বাতিল হয় বা করণীয় কি, সেটা এই 3টা ধারায় বলতেছে। আচ্ছা, 18 ধারায় চলে যাই। যে লাইসেন্স বাতিল বা সাময়িকভাবে স্থগিতকরণ, অস্ত্র আইন অনুসারে অস্ত্রের লাইসেন্স কখন বাতিল বা সাময়িকভাবে স্থগিতকরণ হয়, 5 মার্কের প্রশ্ন, ইম্পর্টেন্ট। তাহলে এখানে মোট 3টা ধারা আমরা ইম্পর্টেন্ট পেয়ে গেলাম। 1 খ ইম্পর্টেন্ট, 12 ধারা ইম্পর্টেন্ট, আর এই 18 ক মোস্ট ইম্পর্টেন্ট। ভাই বেশি পড়বেন না, অল্প পড়বেন, যাতে আপনি কামিয়াবি হতে পারেন। পাগল ছাগলের মতো বেশি পড়লে তখন কিন্তু বিপদ, তখন আপনি কিছুই লিখতে পারবেন না হলে যাই। তো এখন যদি আপনি একটা আইন থেকে 5-6টা ধারা যদি মুখস্থ না রাখতে পারেন, তাহলে তো ভাই পরীক্ষা দেওয়ার দরকার নাই। প্রশ্ন আসলে এর ভিতরে আসবে, আবার যেন আমার কেউ আবেদকা কাকু ভাবেন না। প্রশ্ন এগুলোই ইম্পর্টেন্ট। আপনি যদি বিগত 20 বছরের প্রশ্ন দেখেন, ঘুরে ফিরে অস্ত্র আইনের দেখবেন, যদি প্রশ্ন আসে এর ভিতরই আসে, এর বাইরে কোনো প্রশ্ন নাই। ওই মাদকে যা বলছি ওইগুলোই আসবে, অস্ত্র ওই সাইবারে যা বলবানি ইনশাল্লাহ ওইগুলোর ভিতরে আসবে। কিন্তু আপনাকে বুঝে শুনে টেকনিক্যালি অ্যান্সার মানে পড়তে হবে যে এই বিষয়গুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, 18 ধারা দেখি। 18 ধারায় বলতেছে যে জননিরাপত্তা, শান্তি শৃঙ্খলা বিঘ্নিত বা নিশ্চিত করার জন্য প্রয়োজন বোধ করলে লাইসেন্সধারী কর্মকর্তা
বা তার অধীনস্থ ভারপ্রাপ্ত কোনো কর্মকর্তা অথবা জেলার কোনো ম্যাজিস্ট্রেট যথাযোগ্য কারণ লিপিবদ্ধ করে অস্ত্রের লাইসেন্স বাতিল বা সাময়িকভাবে স্থগিত করতে পারে। সহজ কথা কইছে যে আপনার থানা এলাকায় বা আপনার নিয়ন্ত্রণাধীন এলাকায় আইন শৃঙ্খলা রক্ষার্থে অর্থাৎ শান্তি শৃঙ্খলা রক্ষার্থে অস্ত্রের লাইসেন্স কেন তার বাতিল বা সাময়িকভাবে স্থগিতকরণ করা হবে তার কারণ লিপিবদ্ধ করে যে কোনো ব্যক্তির অস্ত্রের লাইসেন্স যে কোনো সময় বাতিল বা সাময়িকভাবে স্থগিত করতে পারে। কে পারে? জেলা ম্যাজিস্ট্রেট পারে। আর কে পারে? তার অধীনস্থ যে কোনো ভারপ্রাপ্ত কর্মকর্তা। থানার ওসি কিন্তু পারে না ভাই, এটা বুঝতে হবে। ভারপ্রাপ্ত কর্মকর্তা বলতে কিন্তু থানার ওসি কে বোঝায় নেই। কোন থানার ওসি কিন্তু অস্ত্রের লাইসেন্স বাতিল করতে পারে না। অস্ত্রের লাইসেন্স বাতিল করার ক্ষমতা আছে তার যে অস্ত্রের লাইসেন্স ইস্যু করছে, অর্থাৎ জেলা ম্যাজিস্ট্রেট ইস্যু করছে সে পারবে, অথবা তার অধীনস্থ যিনি আছে যাকে তিনি ক্ষমতা দিয়েছে সে পারবে। কোন থানার এসপি ওসি তারা কিন্তু অস্ত্রের লাইসেন্স বাতিল করতে পারে না। কথা কি বুঝছেন? তারা হয়তো লিখতে পারে, ডিসি মহোদয়ের কাছে লিখতে পারে যে স্যার এই এই ব্যক্তি খুবই বিপজ্জনক, এর লাইসেন্সটা বাতিল করা হোক, সে উশৃঙ্খল ভাবে ঘোরাফেরা করতেছে, তার জন্য থানা এলাকায় কি হচ্ছে। আহ, 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 কিভাবে অস্ট্রেল লাইসেন্স পাওয়া যায় আমার জানা নেই, অনেক ইচ্ছা। আচ্ছা, অস্ট্রেল লাইসেন্স পাইতে গেলে আপনাকে যথাযথ কারণ লিপিবদ্ধ করে আপনার জেলার জেলা প্রশাসক বরাবর আপনাকে আবেদন করতে হবে। জেলা প্রশাসক মহোদয় এটা ইনকোয়ারি দেবে থানাকে। আপনাকে ইনকোয়ারি পাওয়ার পরে তারপর হচ্ছে জেলা ম্যাজিস্ট্রেট জেলা মহোদয় আপনাকে যদি মনে করে যে লাইসেন্স দেওয়া যাবে তাহলে লাইসেন্স আপনি পাবেন, আদারওয়াইজ লাইসেন্স কিন্তু আপনি পাবেন না। কথা ঠিক আছে কিনা? কয়টা বাজে ভাই? আমার তো ডিউটি আছে, আরে ডিউটি ডিও অফিসার। আচ্ছা, 18 ধারা, 18 ধারায় বলতেছে, 18 কত শিখে ফেললাম মানে লাইসেন্স ছাড়া কিন্তু অস্ত্র আপনি ব্যবহার করতে পারবেন না। আচ্ছা, কালকে সকালে ক্লাস নাই, কালকে রাতে ক্লাস আছে, এবং ইনশাল্লাহ তারপরের দিন আবার সকাল বিকাল দুই বেলায় আছে। আমরা খুব দ্রুতই আগাবো, আমি নিজে কোনো ফাঁকি দেওয়া পছন্দ করি না, সুতরাং আপনারও কষ্ট। আর আজকে রাতে আমার ক্লাসের আমার দণ্ডবিধির যে প্রশ্নগুলো আমার গাইডে আছে সবাই একটু রিভিশন দেবেন। আমি থানায় যে দুই তিনটা প্রশ্ন লিখবো ইনশাল্লাহ, আপনারা একটু রিভিশন দেবেন। দণ্ডবিধির সব প্রশ্ন আমার গাইডের একটু রিভিশন, জাস্ট রিডিং পড়বেন যে এই প্রশ্নগুলো এখানে এইভাবে আছে। আচ্ছা, 2 নম্বরে বলতেছে যে এইরূপ লাইসেন্সধারী কোনো ব্যক্তি এই আইনের অধীনে কোনো অপরাধের দায়ে কোনো জজ ম্যাজিস্ট্রেট দোষী সাব্যস্ত দণ্ডিত হলে, মানে বলতেছে কি, অস্ত্র আইনের অধীনে কোনো ব্যক্তি দণ্ডপ্রাপ্ত হলে, কোনো জজ ম্যাজিস্ট্রেট তাকে শাস্তি দিলে, তার যদি অস্ত্রের লাইসেন্স থাকে সেই লাইসেন্স বাতিল বা হচ্ছে আপনার সাময়িকভাবে স্থগিত করা যাবে। কে করবে? যে ম্যাজিস্ট্রেট তাকে শাস্তি দিয়েছে সেই ম্যাজিস্ট্রেটই পারবে। তাহলে দুটো কথা বলছে। 1 নম্বরে বলতেছে জেলা ম্যাজিস্ট্রেট তার এখতিয়ারাধীন এলাকায় আইন শৃঙ্খলা রক্ষার্থে যথাযথ কারণ লিপিবদ্ধ করে সে এবং তার অধীনস্থ অন্য কোনো ভারপ্রাপ্ত কর্মকর্তা অস্ত্রের লাইসেন্স বাতিল বা সাময়িকভাবে স্থগিত করা যায়। কথা ক্লিয়ার? 2 নম্বরে আপনাকে বলতেছে আপনি বড় কুতুব, আপনি অস্ত্রের লাইসেন্স আপনার আছে বাট অন্য যে কোনো কারণে আপনি অস্ত্র আইনের অধীনে দণ্ডপ্রাপ্ত হয়ে গেছেন বা আপনার সাজা হয়ে গেছে, ঠিক আছে কিনা? তো যখন সাজাটা হবে, যখন যে ম্যাজিস্ট্রেট সাজাটা আপনার দেবে, ওই ম্যাজিস্ট্রেট মহোদয় যদি দেখে আপনার অস্ত্রের লাইসেন্স আছে, তাহলে যেহেতু আপনি দণ্ডপ্রাপ্ত হয়েছেন অস্ত্র আইনের অধীনে বা সাজাপ্রাপ্ত হয়েছেন, সেই ক্ষেত্রে আপনাকে বলতেছে আপনার যে লাইসেন্স আছে ওই লাইসেন্স বাতিল হয়ে যাবে বা সাময়িকভাবে স্থগিতকরণ করতে পারবে। কে পারবে? ওই জজ ম্যাজিস্ট্রেট পারবে। ক্লিয়ার? তাহলে অস্ত্র লাইসেন্স বাতিল করতে পারে দুইজন ব্যক্তি, একটা হচ্ছে আপনার জেলা ম্যাজিস্ট্রেট পারে, আর একটা পারে হচ্ছে যিনি বিচারক, যিনি অস্ত্র শাস্তি দিচ্ছেন তিনি পারে। ভাই এত পেঁচাবো না, কথা বেশি বলা যাবে না। মনে করেন আজকে ক্লাসে আপনি 3টে ধারা শিখছেন। অস্ত্র আইনের একের খ শিখছেন যে অস্ত্র আইনের সাধারণ বিধিবিধান প্রযোজ্য না। অস্ত্র আইনের 12 ধারা শিখছেন জনসাধারণ অস্ত্র আইনে কখন বিনা পণায় গ্রেপ্তার করতে পারে। অস্ত্র আইনের এই 18 ধারা শিখে ফেলাইছেন যে অস্ত্র আইনে কখন আপনার অস্ত্রের লাইসেন্স বাতিল বা সাময়িকভাবে স্থগিত করা যায়। 18 ধারার লাস্টের পয়েন্ট বুঝি নাই। আচ্ছা, বোঝেন নাই? আবার কই, এই রূপ লাইসেন্সধারী কোনো ব্যক্তি এই আইনের অধীনে কোনো অপরাধের দায়ে কোনো জজ বা ম্যাজিস্ট্রেট কর্তৃক দোষী সাব্যস্ত বা দণ্ডিত হয়। সহজ কথা কইছে ভাই। আমি জজ, তোমার বিচার আমার কাছে হচ্ছে, তুমি অস্ত্র আইনের অধীনে তুমি দণ্ডপ্রাপ্ত হইছো, তোমার লাইসেন্সও আছে, তা তোমার আমি সাজা দেবো না? তা তোমার সাজা দেওয়ার পাশাপাশি তোমার অস্ত্রের লাইসেন্স বাতিল বা সাময়িক আমি স্থগিত করে দিতে পারবো। কে পারবে? যে জজ বিচার করতেছে সেই জজই পারবে। এই কথা বলতেছে অস্ত্র আইনের 18 খতে। ক্লিয়ার ভাই? যদি 3টে ধারা না মুখস্থ না রাখতে পারো তাহলে তোমার পরীক্ষা দেওয়ার দরকার নাই। একের খ, 12 ধারা, 18 ধারা, এই 3টে ধারা মুখস্থ না করতে পারলে পরীক্ষা দেওয়ার দরকার নাই। ভালো থাকেন সবাই, এখন ডিউটি আছে, ডিউটি অফিসার। কালকে তো নাইট করব। কালকে অবশ্যই রাত 8:30টায় ক্লাস আছে, কেউ মিস করবো না ইনশাল্লাহ। এবং পরের দিন সকালে এবং রাত্রে 2 বেলা ক্লাস। ঠিক আছে? আর আমি কালকে দিনের বেলা দেখি রেকর্ডিং গুলো, ওই যে নারী শিশু মাদক, এই রেকর্ড গুলো একসাথে করে দেবো ইনশাল্লাহ। ভালো থাকেন। আর সর্বদা একটা নির্দেশনা, সেটা হচ্ছে অবশ্যই এখন যারা ফ্রি আছেন, আমি যাই এই থানায় যাই ইনশাল্লাহ আমি লিখতে বসবো।
আগে হলো নিজের র্যাঙ্ক পাইতে, বুঝলেন না কথা, ডিপার্টমেন্টে তো